তো এটা হচ্ছে মেইনলি আমাদের কেমিস্ট্রি চ্যাপ্টার 6 নিয়ে আলোচনা। কেমিস্ট্রি চ্যাপ্টার 6 এটা হচ্ছে আমাদের এসএসসি যারা এক্সামিনেশন দিবে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এই চ্যাপ্টারটি খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টার থেকে আমাদের সিকিউ এমসিকিউ অনেক বেশি পরিমাণে আসে। কারণ আমরা জানি যে কেমিস্ট্রির মধ্যে থিওরিটিক্যাল পার্ট যেমন থাকে, ঠিক তেমনি আমাদের কমন আসার একটা ওয়ে হচ্ছে যে ম্যাথমেটিক্যাল পার্ট যেগুলো আছে সেগুলোর থেকে। তো তো সেই ম্যাথমেটিক্যাল পার্টগুলো আমরা যত ইজিলি অ্যান্সার করতে পারবো, যত তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবো, অন্যান্য যে আমাদের কাজগুলো আছে বা অন্যান্য সিকিউ যেগুলো আমাদের অ্যান্সার করা লাগবে থিওরিটিক্যাল, অবশ্যই আমরা সবগুলো ম্যাথমেটিক্যালি অ্যান্সার করতে পারবো না, থিওরির মধ্যেও আমাদের যাওয়া লাগবে। তো সেইখানে আমরা কি হবে, একটুখানি টাইমটা বেশি পাবো। তো এইখানে আজকে আমরা সেই জিনিসটাই দেখব যে কিভাবে আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলো আলোচনা করব, কিভাবে আমরা সেইগুলোকে ইউজ করব, বা কিভাবে শর্টকাট যেগুলো আছে সেগুলো কিভাবে করা যায়, সেই জিনিসগুলো আজকে আমরা দেখব। ঠিক আছে? তো আজকে আমরা প্রথমেই আলোচনা করব যে এই চ্যাপ্টারে কি কি আমাদের পড়তে হবে। ঠিক আছে, এই চ্যাপ্টারে মেইনলি কি কি আমাদের পড়তে হবে। তো এই চ্যাপ্টারে প্রথম যে পার্টটা সেটা হচ্ছে মোল। ঠিক আছে, সেই মোলের ধারণা যেটা আছে, এই মোলের ধারণা নিয়ে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে মোলের ধারণাটা কি, বা মোল বলতে কি বোঝায় সেইটা। তারপরে এই মোল রিলেটেড আমাদের কিছু ম্যাথ আসে, যে মোল যেরকম কত গ্রামের মধ্যে কত মোল আছে, যেরকম মোলের হিসাব দিয়ে আমাদের ম্যাথ আসে সেইটা। তারপর অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে আমাদের মোল সংখ্যার একটা ম্যাথ রিলেটেড আছে, সেইটা আসতে পারে। তারপরে এখান থেকে সমতাকরণের কিছু আছে, সেটা আমাদের আসতে পারে। এছাড়াও আসে আমাদের যে আণবিক সংকেত আছে, স্থূল সংকেত আছে, সেই জিনিসগুলো আমাদের এখানে আসতে পারে। তো সেই জিনিসগুলো নিয়ে আমাদের আজকে আলোচনাটা হবে মেনলি। তো আসো প্রথমে আমরা দেখিনি, তো গ্রাম বলতে কি বোঝায়। ঠিক আছে, গ্রাম বলতে তোমাদের মোল, ঠিক আছে, মোলের ধারণাটা মেনলি বুঝাবে। তো মোলটা হচ্ছে কি, যে কোনো একটা পরমাণু বা তুমি যে নিবা পরমাণু কিন্তু সিঙ্গেল আকারে থাকতে পারে না। ঠিক আছে, সেগুলো যদি তোমার আলাদা থাকতে হলে সেগুলোকে অবশ্যই কি অণু হিসেবে থাকতে হবে, অণু হিসেবে থাকতে হবে। তো এইখানে তোমার মোলের যে হিসাবটা, তো এই মোলের হিসাবটা আমরা যখন পড়েছি, মোলের হিসাবটা আমাদের সবারই জানা আছে। ঠিক আছে, যেরকম আমরা যদি কোনো ডিম কিনতে যাই, ডিমের হিসাব করি কি আমরা ওজনে, আমাদের আমাদের যে হিসাবটা, ডিমের হিসাব থাকে আমাদের ডজনে। তারপর যদি কোনো একটা সবজি কিনতে যাই, সবজি কিনতে গেলে আমরা কিসে হিসাব করি, যে সেইটা হবে আমাদের ওয়েটের হিসেবে, যে 1 কেজি 2 কেজি এই হিসেবে। ঠিক আছে, তো ঠিক তেমনি কোনো একটা রাসায়নিক পরমাণু বা কিছু যখন আমরা ইউজ করতে নিব, সেটা আমাদের বিক্রিয়ার জন্য হোক বা অন্য কিছুর জন্য হোক, তাহলে আমাদেরকে অবশ্যই সেটা কি করতে হবে, আমাদেরকে সেটা অবশ্যই মোলে হিসাব করতে হবে রসায়নের ক্ষেত্রে। ঠিক আছে, তো রসায়নের ক্ষেত্রে মোলটা হচ্ছে কি, তুমি যে কোনো একটা কিছু যদি প্রাইমারি লেভেলে গিয়ে সেটা দিয়ে তুমি যদি কোনো কাজ করতে যাও, বা সেটা যদি হিসেব করতে যাও, তাহলে সেটাই হচ্ছে কি মোল। এরপর আসো, এই মোলের সাথে আমাদের যে টপিকটা রিলেটেড সেটা হচ্ছে কি আমাদের অ্যাভোগাড্রোর সংখ্যা। ঠিক আছে, এক মোলে কতটুকু পরিমাণে থাকে সেটাই হচ্ছে কি অ্যাভোগাড্রোর সংখ্যা। এখন এক মোল বলতে কি, ধরো একটা কার্বন, ঠিক আছে, এই যে কার্বনটা কি একটা সলিড। ঠিক আছে, কার্বনটা আমরা গ্রাফাইট আকারে দেখতে পারি, হিরো আকারে দেখতে পারি। ঠিক আছে, তো এইসব কারণে এটাকে বলা হয় অনেকটা সলিডের মতো। ঠিক আছে, তো এইটা আমাদের কি আকারে থাকতে পারে, পরমাণু আকারে থাকতে পারে। বাট অনেক কিছু আছে, যেরকম ধরো অক্সিজেন, অক্সিজেন কিন্তু কখনোই পরমাণু আকারে মুক্ত অবস্থায় থাকতে পারবে না, এটা অবশ্যই কি অণু আকারে থাকতে হবে। হাইড্রোজেন যেটা আছে,
হাইড্রোজেনে কি পরমাণু আকারে থাকতে পারে না, এটাকে কি অণু আকারে থাকতে হবে, ঠিক আছে। তো এইরকম ভাবে অণু আকারে গ্যাসগুলো অণু আকারে থাকে, এবং আমাদের কি অন্যান্য যে পদার্থ যেগুলো সলিড আকারে বা বিক্রিয়া না করে মুক্ত পরমাণু আকারে বিরাজ করতে পারে, তাদের গ্রাম আণবিক ভরে যত সংখ্যক অণু থাকে, অণুর ক্ষেত্রে যেরকম এগুলো কি অণু আকারে আছে, তো এগুলোর ক্ষেত্রে যত সংখ্যক অণু থাকবে সেটাই হচ্ছে তোমার অ্যাভোগাড্রোর সংখ্যাটা। আর এই কার্বনটা যেরকম আমাদের কি পরমাণু আকারে থাকতে পারে, তো এই পরমাণু আকারে থাকলে এই একটা পরমাণুর গ্রাম আণবিক ভর যেটা আছে এর মধ্যে যত সংখ্যক পরমাণু থাকতে পারে সেটাই হচ্ছে কি তার অ্যাভোগাড্রোর সংখ্যা, ঠিক আছে, এটাই হচ্ছে তার অ্যাভোগাড্রোর সংখ্যা। তো এখানে অক্সিজেন এবং হাইড্রোজেন এই দুইটা যেহেতু পরমাণু আকারে আছে, তো এইখানে থাকবে কি 6.023 ইন্টু 10⁻²⁰, এই সংখ্যাটা হচ্ছে অ্যাভোগাড্রো, ঠিক আছে, এটা হচ্ছে কি অ্যাভোগাড্রো। তো এই অ্যাভোগাড্রোর সংখ্যাটা অণুর ক্ষেত্রে থাকবে অণু পরিমাণে। দেখো এগুলো হচ্ছে কি অক্সিজেন অণু, হাইড্রোজেন অণু, তো এইখানে এই অণুগুলোর মধ্যে এত সংখ্যক অণু থাকবে। আর কার্বনের ক্ষেত্রে সেম সংখ্যকই থাকবে, বাট এটা কি হবে, এই ক্ষেত্রে হবে কি এটা হচ্ছে পরমাণু, ঠিক আছে, এটা হবে পরমাণু, আর এই ক্ষেত্রে এটা হবে কি অণু। তো এইটুকু আশা করি বুঝা গেল। এছাড়া আমাদের অনেক টাইমে যদি আমরা পানিকে ভাঙি, ঠিক আছে, পানিকে যদি আমরা ভাঙি, পানিকে ভাঙলে কি দেখা যায়, আমাদের H প্লাস আয়ন, H প্লাস আয়ন প্লাস কি অক্সাইড আয়ন, OH মাইনাস আয়ন যেটা আসে সেই OH মাইনাস আয়নটা পাওয়া যায়, ঠিক আছে। তো এই আয়নের ক্ষেত্রেও H প্লাস আয়ন থাকবে কতটুকু পরিমাণে, 6.023 ইন্টু 10⁻23টি, ঠিক তেমনি OH মাইনাস আয়ন থাকবে কি 6.023 ইন্টু 10⁻23টি, ঠিক আছে। তো এখানে আয়নটাও হবে কি তার এই 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক কি আয়নও থাকতে পারে। তো এইটুকুর হিসাবটা আমরা বুঝলাম। এখন ধরো তোমাকে যদি বলা হয় যে একটা তুমি যে কোনো একটা পদার্থ নিবে, ঠিক আছে, একটা যদি তুমি পদার্থ নাও, তো একটা পদার্থ নেওয়ার পরে তোমাকে সেটা তুমি হিসেব করলে যে অক্সিজেন, ঠিক আছে, অক্সিজেন ধরো আমাদের পরমাণুর হিসাব হচ্ছে কি অক্সিজেন সমান সমান হচ্ছে 16 গ্রাম, ঠিক আছে, যেহেতু এটা পরমাণু আকারে থাকতে পারে না O2 আকারে থাকবে, তাহলে O2 এর ভরটা হচ্ছে কত 16 ইন্টু 2 ইকুয়াল টু কত আমার 32 গ্রাম। তে গ্রাম আণবিক ভরটা হচ্ছে কত 32 গ্রাম। এখন 32 গ্রামের মধ্যে থাকতে পারে তোমার কতগুলো 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক কি থাকতে পারে, এখানে থাকতে পারে অণু, ঠিক আছে, 10⁻23 সংখ্যক কি থাকতে পারে অণু। বাট তোমাকে বললো যে এই যে এই অক্সিজেন যেটা আছে এটা 32 গ্রাম না দিয়ে তোমাকে দিল 5 গ্রাম, ঠিক আছে, অক্সিজেন আছে 5 গ্রাম। তো আমরা ঐকিক নিয়মে ম্যাথটা করব যে 32 গ্রামে থাকে 6.023 ইন্টু 10⁻23টি, তাহলে 1 গ্রামে কত থাকে 5 গ্রামে কত থাকে এটা আমরা বের করলাম। তো 5 গ্রামে বের করলে যে সংখ্যাটা বের হবে সেটা কি, যে এত সংখ্যক ধরো আমাদের আসলো যে 1.02 ইন্টু 10⁻25, তো এটা আসলে কি আমাদের অণু সংখ্যা, ঠিক না, যে 5 গ্রামে এতগুলো অণু থাকবে অক্সিজেনের। বাট যদি আমাকে বলে যে এখানে পরমাণু সংখ্যাটা বের করো, তাহলে কিভাবে হবে, এটা কিন্তু অবজেক্টিভে খুব বেশি পরিমাণে আসে, যে এখানে কতগুলো পরমাণু আছে সেটা বের করো। তো পরমাণুটা যখন তোমরা বের করতে যাবে, পরমাণু বের করার জন্য দেখো একটা অক্সিজেন অণুতে কয়টা পরমাণু আছে, দুইটা না, এই যে O2 মানে কি দুইটা পরমাণু আছে। তো এই সংখ্যাটা যেটা আছে এই অণু হিসেবটাকে যদি তুমি 2 দিয়ে গুণ করে দাও, তাহলে তুমি কি পেয়ে যাবে যে 5 গ্রামে কতটুকু অক্সিজেন পরমাণু আছে, ঠিক আছে। তো 5 গ্রামে অণু যতটুকু আছে এটাকে যদি তুমি 2 দিয়ে গুণ করে দাও, তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ কতটুকু অক্সিজেন পরমাণু আছে, ঠিক আছে। এরকম ভাবে আশা করি তোমরা করতে পারলে। এখন ধরো তোমাকে দেওয়া থাকলো একটা বিক্রিয়া তুমি করলে, যে ধরো কোনো একটা বিক্রিয়া করলে যেটার মধ্যে তোমার 3H2O বের হলো, ঠিক আছে, কোনো একটা বিক্রিয়া তুমি করলে যেটার মধ্যে 3H2O বের হলো, ঠিক আছে। এখন 3H2O তোমার বের হলো, তো বের হওয়ার পরে তুমি এটার হিসাব করে তুমি বের করলে যে এখানে তোমার পানির ভর কত, তোমার এখানে 1 ইন্টু 2, হাইড্রোজেনের দুইটা হাইড্রোজেনের জন্য 2 আর একটা অক্সিজেনের জন্য আসতেছে কত 16, তাহলে ইন টোটালে আসছে কত 18, ইন টোটাল আসছে কত 18, ঠিক আছে। এখানে আমাদের পানির ভর হচ্ছে 18 গ্রাম, বাট যেহেতু এখানে 3 মোল বলছে, দেখো এখানে কিন্তু 1 মোল না 3 মোল বলছে, তাহলে আমাদের কি করতে হবে
এখানে 1 মোলের মধ্যে অর্থাৎ 18 গ্রামে থাকে কতটুকু, 18 গ্রামে থাকে আমার অ্যাভোগাড্রোর সংখ্যক, অর্থাৎ 6.023 ইন্টু 10⁻23 টি কি থাকবে, অবশ্যই অণু, যেহেতু এটা পানির অণু নিয়ে আমি কাজ করতেছি। তাহলে 3 মোলের জন্য কি থাকবে, এখানে তুমি 18 গ্রামের পরিবর্তে এটা তুমি কি লিখতে পারো 1 মোল। তাহলে 3 মোলে কি থাকবে তোমার, এটা অবভিয়াসলি 3 দিয়ে গুণ হয়ে যাবে। তো তুমি এটাকে 3 দিয়ে এই যে এই সংখ্যাটা আছে এটাকে তুমি গুণ করে দিলে, গুণ করে তুমি ধরো তুমি পেলে 18.06 ইন্টু 10⁻25, তুমি এমন একটা সংখ্যা পেলে। এটা কিন্তু আমরা ক্যালকুলেশন করতেছি না, জাস্ট একটা রাফ একটা ম্যাথ করে তোমাদের দেখানো হচ্ছে যে কিভাবে কি হতে পারে। আমরা এই 3 মোলের মধ্যে পেলাম এতটুকু, ঠিক আছে। এখন তোমাকে বললো যে 3 মোল পরিমাণ পানিতে অণু সংখ্যা হিসেব না করে তোমাকে বললো যে 3 মোল পরিমাণ পানিতে কত সংখ্যক অণু আছে। তাহলে তুমি কিভাবে বের করবে, দেখো একটা হাইড্রোজেন, যদি পানির অণুকে আমি ভাঙি তাহলে কি পাওয়া যাচ্ছে, 2টা হাইড্রোজেন পরমাণু আর একটা কি অক্সিজেন পরমাণু, তাই না, একটা অক্সিজেন পরমাণু পাওয়া যাচ্ছে। তো টোটাল কয়টা পরমাণু পাওয়া যাচ্ছে, 3টা পরমাণু পাওয়া যাচ্ছে, তাই না। তো এখানে তুমি 3টা পরমাণু সমন্বয়ে একটা অণু গঠন করে সেই অণুর হিসাবটা তুমি পেয়েছো। এখন এটাকে যদি তুমি 3 দিয়ে গুণ করে দাও, 3 দিয়ে যদি তুমি এই সংখ্যাটাকে গুণ করে দাও, তাহলে কি তুমি পরমাণুর হিসাবটা পাচ্ছ না, যে 3 মোল পরিমাণ পানিতে কত সংখ্যক পরমাণু থাকতে পারে, অবশ্যই এটা পাওয়া যাবে, ঠিক আছে। তো এইভাবে আমরা কি করতে পারি, আমাদের পরীক্ষায় আসা যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমরা করতে পারি। পরীক্ষার সময় আমরা তাড়াহুড়ার কারণে অনেক টাইমে দেখি না যে এখানে আমাদেরকে অণুর হিসাব না, আমাদেরকে অনেক টাইমে পরমাণুর হিসাব করতে বলা হয়। তো পরমাণুর হিসাবটা তখন আমাদেরকে এই যে এখানে এই সংখ্যাটা গুণ দিয়ে তারপরে করে ফেলতে হবে, ঠিক আছে। ওকে, এইটুকুটা আমরা জানলাম। এখানে এইটা নিয়ে আমাদেরকে আলোচনা করা হয়েছে, আমাদের গ্রামাণবিক ভরটা কিভাবে বের করে সেটা আমরা এতদিনে ঠিকই জেনে গিয়েছি। তারপরে এখান থেকে কিভাবে আমাদেরকে পরমাণুর হিসাব করতে হয় সেটা আমরা দেখলাম, ঠিক আছে। এখন এই যে দেখো একটি H2O অণুর ভর কত। এখন দেখো আমরা জানি 6.1 মোল, মোল নিয়ে সবসময় হিসাব করতে হয়। তো মোল নিয়ে হিসাব করলে কি বললো যে আমরা 6.023 ইন্টু 10⁻23 টি তে থাকে 1 মোল। তো এইটুকু অণুর আমার ভরটা হচ্ছে কতটুকু, 18 গ্রাম। এইটুকুটা হচ্ছে কত, পানির জন্য 18 গ্রাম। তাহলে আমরা কি করতে পারি, এই একটা অণুর জন্য কতটুকু হবে ঐকিক নিয়মে আমরা সেই ম্যাথটা করে ফেলতে পারি। এখানে সেভাবেই এই জিনিসটা দেখানো হয়েছে, ঠিক আছে। এখন আসো তোমাকে যদি বলতো যে এখানে একটা পরমাণুর ভর কত, তাহলে তোমার কি করতে হতো, এটা তো অণুর হিসাবটা আমি জানলাম, তাহলে এটা কি করা লাগতো, 3 দিয়ে গুণ করে দিলে আমি পরমাণুর হিসাবটা পেতাম। তারপর ওইখান থেকে আমি হিসাব করতাম, এখানে যে পরমাণুর হিসাবটা পেতাম তারপর ওইখান থেকে হিসাব করতাম যে এখানে আমার এতগুলো অণুর জন্য, এতগুলো পরমাণুর জন্য আমার ভর হচ্ছে 18 গ্রাম। তারপরে একটা পরমাণুর জন্য ভর কত সেটা আমি ঐকিক নিয়মে জাস্ট এখানে পেয়ে যেতাম। ওখানে কি হতো, যদি অণুর ভর না বলে এখানে যদি পরমাণুর ভর বলতো তাহলে এখানে 3 দিয়ে জাস্ট গুণ করে দিলে আমার কি ভরটা বের হয়ে আসতো এখানে পরমাণুর হিসেবে, ঠিক আছে। এটুকু জিনিসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে সবগুলো ম্যাথ ওইরকম ভাবেই করা। এবার আসো গ্যাসের মোলার আয়তন, ঠিক আছে। এখন গ্যাসের মোলার আয়তন বলতে কি বোঝায়, যে 1 মোল পরিমাণ গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলে। এইটা হচ্ছে আমাদের এসএসসি লেভেলে আসা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। এইখান থেকে আমাদের এই সংজ্ঞাটি দেখা যায় অনেক ক্ষেত্রেই টেস্ট পেপার খুললে বা যদি আগের বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করা হয় তাহলে দেখা যায় কি যে এইটা আমাদের 1 নম্বরের জন্য জ্ঞানমূলকে এই প্রশ্নটা খুব বেশি এসেছে, ঠিক আছে। 1 মার্কসের জন্য এই প্রশ্নটা খুব বেশি এসেছে। তো এইখানে আমরা যেরকম কি হিসাব করেছিলাম, যে এটা দেখো এইখানে আমরা কি গ্রামের পরিমাণ, অণুর পরিমাণ, যেগুলো হিসেব করেছিলাম সেগুলো অ্যাভোগাড্রোর সংখ্যকে হিসেব করেছিলাম। এখন যদি মোলার আয়তনে তোমাকে যদি হিসেব করতে বলে, মোলার আয়তনে, তো এখানে আয়তনের ব্যাপারটা আসলে তখন তোমাকে এখানে কি লিটার রিলেট করতে হবে। ওইখানে কি ছিল সংখ্যক, তাই তুমি ওইখানে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে রিলেট করতেছিলে। এখানে যখন আয়তন আসবে তখন তোমাকে কি আয়তন অর্থাৎ ভি দিয়ে তোমাকে রিলেট করতে হবে, ঠিক আছে। তো ভিটা হচ্ছে কত, যে 1 মোল গ্যাসে তোমার থাকতে পারে কি 22.4 লিটার গ্যাস, বা এটার 1 মোল পরিমাণের গ্যাসের আয়তনটা হচ্ছে কত 22.4 লিটার। যেদিকে আমরা কি দিয়েছিলাম 1 মোল পরিমাণ পদার্থের আগে যে আমরা অণু পরমাণু হিসাব দেখেছিলাম সেখানে কি ছিল 6.023 × 10⁻23, ওটা অ্যাভোগাড্রোর জন্য। আর এটা হচ্ছে কি আমাদের মোলার আয়তনের জন্য, এটা হচ্ছে কি মোলার আয়তনের জন্য। দুটো জিনিস কিন্তু মিলায় ফেললে হবে না, ঠিক আছে। তো এখন দেখো মোল সংখ্যা যেটা থাকে
সেই মোল সংখ্যাটা হচ্ছে n। যেরকম আমরা কি বলেছিলাম যে H2O যদি নর্মালি লিখি এখানে বোঝাচ্ছে এটা 1 মোল, বাট যখন আমরা 3H2O লিখবো এইখানে কি হয়ে যাচ্ছে 3 যুক্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে কি আছে, এখানে 3 মোল আছে, ঠিক আছে। তো এইটাকে আমরা n দিয়ে প্রকাশ করব। তারপরে W গ্রাম এককে ভর, অর্থাৎ ধরো তোমাকে H2O-টা নর্মালি পাচ্ছ তুমি 18 গ্রাম, বাট তোমাকে বললো 3 গ্রাম, এখানে তোমাকে H2O বিক্রিয়া করছে 3 গ্রাম, তো তোমাকে এখানে কি গ্রামটা কমায় দিল না। তো এই যে এটাই হচ্ছে কি তোমার যে দেয়া ভর আছে, সেই দেয়া ভরটা হচ্ছে কি W। তারপরে যদি তুমি লিটার এককে আয়তন, ঠিক আছে, লিটার এককে তুমি যে এই আয়তনটা তোমার দেয়া থাকবে সেইটা হচ্ছে ভি। অণুর সংখ্যা, ঠিক আছে, অণুর সংখ্যা অর্থাৎ অ্যাভোগাড্রোর যে সংখ্যাটা থাকে সেটা কি 6.023 ইন্টু 10⁻23। এটা প্রতি 1 মোলের জন্য 3 মোল 2 মোল যাই থাকবে সেটার সাথে কি তোমার এরকম করে গুণ চলে যাবে, তাই না, এই এনটা গুণ আকারে চলে আসবে এখানে। আর এমটা হচ্ছে কি গ্রাম আণবিক ভর, যেরকম কি H2 এর জন্য আমরা কি বলেছিলাম 18, তাহলে কি এটার কি আণবিক ভর বোঝাচ্ছে না, ইন টোটাল ভর বোঝাচ্ছে, তো এইটাই হচ্ছে কি সেই জিনিসটা। এখন আমাদের এখানে এই যে এই সূত্রটা, এটা আমাদের কি এসএসসি লেভেল থেকে শুরু করে এইচএসসি লেভেল পর্যন্ত এই মোলের হিসাবটা লাগে, ঠিক আছে। তো এখানে বলা হয় মোল ইজ ইকুয়াল টু ভর বাই আণবিক ভর, ঠিক আছে, এই জিনিসটা তোমরা মনে রাখতে পারো, ভর বাই এখানে হচ্ছে তোমাদের কি আণবিক ভর, এখানে হচ্ছে কি ভর বাই আণবিক ভর মানে কি, ধরো তোমাকে H2O, ঠিক আছে, H2O তোমাকে যদি বলে তোমাকে 36 গ্রাম দেওয়া আছে, ঠিক আছে, যে H2O তোমার দেওয়া আছে 36 গ্রাম, তাহলে এটার মোলটা হিসেব করো। তো আমরা মোলটা কি হিসেব করব, যে N ইজ ইকুয়াল টু তোমার দেয়া ভরটা দেয়া আছে কত 36, তাহলে 36, আর আমরা জানি কি H2 এর গ্রাম আণবিক ভর কত 18, তো 36কে 18 দিয়ে ভাগ করলে আমরা কি বুঝতে পারছি যে এখানে n হচ্ছে 2, অর্থাৎ এখানে কি 36 গ্রামে কত মোল H2 হতে পারে 2 মোল, ঠিক আছে। তো এটা কিভাবে বের করতে হয়, আবার যদি তুমি এটা কি হচ্ছে, এটা হচ্ছে তোমার ভরের সাথে রিলেটেড, তোমাকে যদি আয়তনের সাথে রিলেটেড বলে, এটা হচ্ছে কি আয়তনের সাথে রিলেটেড, তোমাকে আয়তন দিয়ে যদি তোমাকে কি বের করতে বলা হয়, তোমাকে এখানে মোল বের করতে বলা হয়, তাহলে তোমার এখানে ভরের জায়গায় কি হবে, দেওয়া যে ভরটা দেয়া যেটা ছিল সেটা, তো আয়তন দিয়ে যখন তুমি বের করতে নিবে সেখানে তোমাকে যে আয়তনটা দেওয়া থাকবে সে আয়তনটা সিমিলারলি এখানে বসবে, আর নিচে তোমার যে একটা আদর্শ যে ভরটা তুমি আদর্শ যে আয়তন ধরে নিয়েছো অর্থাৎ 22.4, সেই আয়তনটা তোমার নিচে বসবে। তাহলে ধরো তোমাকে দেয়া আয়তন আছে যে এখানে H2O এর আয়তন আছে 44.8 লিটার, ঠিক আছে, তোমাকে H2O, ঠিক আছে, তোমাকে H2O এর যে আয়তন আছে সেটা দেওয়া আছে 44.8 লিটার, তো তোমাকে বললো এখান থেকে মোল কত সেটা বের করো, তো তুমি এটা কিভাবে বের করবে, 44.8 ডিভাইডেড বাই 22.4, এটা করলে তুমি কি পেয়ে যাচ্ছ যে এখানে কত মোল আছে, তো এখান থেকে কত বেরোবে 2, তো এখানে কি 2 মোল আছে। সিমিলার ভাবে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে তুমি কি বের করতে পারো, মোল বের করতে পারো। তোমাকে এখানে তুমি কি অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়েও তুমি কি বের করতে পারো, মোল বের করতে পারো, ঠিক আছে, অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়েও কি মোল বের করা পসিবল। তো অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে কিভাবে, সিমিলার ভাবে তোমাকে এখানে যত সংখ্যক দেওয়া থাকবে সেটাকে তুমি টোটাল কি অ্যাভোগাড্রোর যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা দিয়ে তুমি ভাগ করে দিলে তুমি এখানে কি পেয়ে যাবে, অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করে দিলে তুমি এখানে কি পেয়ে যাবে, এখানে তুমি টোটাল তোমার যে মোলটা আছে সেই মোলটা তুমি পেয়ে যাবে। তো আমাদের এখানে শর্টকাটটি কি, যেটা তোমার প্রশ্নে দেয়া থাকবে, ঠিক আছে, প্রশ্নে দেয়া ডিভাইডেড বাই কি হবে, ডিভাইডেড বাই হবে তোমার আদর্শ, বা যেটা তুমি ভ্যালুটা তুমি অ্যাবসলিউট ভ্যালু তুমি জানো, প্রশ্নে দেয়া ডিভাইডেড বাই আদর্শ, এটুকু আমরা জানি। তো এটাই হবে কি আমাদের যে মোলটা, সেই মোলটার পরিমাণ বের করা, ঠিক আছে। এখন আসো আমাদের এখানে ম্যাথ আছে, ঠিক আছে, আদর্শ তাপমাত্রা ও চাপ বলতে কি বোঝাচ্ছে, যে তোমাকে এখানে আদর্শ একটা তাপ আছে, এখানে তোমাকে তাপমাত্রা ভ্যারি করতে বলা হবে না, চাপও ভ্যারি করতে বলা হবে না, একটা নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে তোমার এই জিনিসটা আছে। তো এখানে 1 লিটারে CO2 গ্যাসে কতটি অণু আছে, তো আমরা কি জানি যখন আমাদের 1 লিটার বলবে আমরা কি জানি যে মোলের যখন হিসাব আসবে, মোলের সাথে কি আমাদের অণুর হিসাব রিলেটেড না, যে এত মোলের মধ্যে 1 মোলের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক আমাদের কি অণু থাকে, তাহলে আমাদের কি এখানে মোলের সাথে রিলেট করতে হবে। আর আমরা মোলের সাথে যদি আয়তন রিলেট করতে নিই তাহলে আমাদের কি লাগবে 22.4 লিটার, তো আমরা এখানে কি করব 22.4 লিটার আমাদের থাকে কত সংখ্যক 6.023 ইন্টু 10⁻23টি, তাই তো 10⁻23টি,
তাহলে আমাদের 1 লিটারে কতটি থাকবে সেটা আমরা বের করে ফেলতে পারবো। এটাকে কি জাস্ট 22.4 লিটার দিয়ে ভাগ করে দিলে আমাদের হয়ে যাবে। এই যে দেখো এখানে ওই কাজটাই করছে। এটা কি আমাদের যে মোলার আয়তনের সাথে আমাদের অণুর যে সংখ্যাটা আছে সেটার একটা রিলেশন এখানে বুঝিয়ে দেওয়া হলো, ঠিক আছে। তো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই দেখো প্রবণ অবস্থায় 5 লিটার CH4 গ্যাসে কতটি এইচ পরমাণু আছে। এইটা দেখো এই ম্যাথটা আমাদের যেরকম পরীক্ষায় আমাদের আসার মতো একটা ম্যাথ, যেটা বলা চলে যে অনেক স্টুডেন্টই এটার মধ্যে ঘাবড়ে যাবে বা ভুল করবে। কেন? যে দেখো এইটুকু হিসাবটা কিন্তু সবাই জানবে যে 22.4 লিটারে আছে আমার কত, যে 6.023 ইন্টু 10^23, 6.023 ইন্টু 10^23, ঠিক আছে, এইটুকু সবাই পারবে। তো এরপরে তোমাকে 5 লিটারটা যেটা আছে 5 লিটারটা তোমার বের করে ফেলতে পারবে। 5 লিটারটা কিভাবে বের হবে, যে 6.023 ইন্টু 10^23 ইন্টু কি হবে ঐকিক নিয়মে করলে ইন্টু 5 ডিভাইডেড বাই 22.4 ডিভাইডেড বাই 22.4। তো এটা যখন তুমি করবে এখান থেকে তুমি একটা হিসাব পেলে, ধরো তুমি 1.02 ইন্টু 10^25 একটা তুমি হিসাব পেলে। তো সবাই কি করবে, এই অ্যান্সারটা দিয়ে আসবে। বাট আসলে কিন্তু এইটার অ্যান্সারটা হবে না, এটা কিন্তু অ্যান্সারটা হবে না। কারণ কি, এটা কি আমরা কিসের হিসেব করেছি, আমরা এখানে হিসেব করেছি কিসের, এখানে অণুর হিসেব করেছি, যে এখানে কয়টা CH4 অণু আছে। তো CH4টাকে যদি আমরা পরমাণুতে হিসেব করি তাহলে এখানে কয়টা, একটা থাকে কি আমাদের কার্বন আর চারটা থাকে কি হাইড্রোজেন। তাহলে আমরা যদি হাইড্রোজেনের জন্য পরমাণুর হিসাব করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, এই যে সংখ্যাটাকে এটাকে কি অবশ্যই 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে কি আমরা এখানে কি পেয়ে যাব, আমাদের হাইড্রোজেন পরমাণু কতগুলো আছে সেটা পেয়ে যাব। আর এখানে যদি হাইড্রোজেন পরমাণু না বলে জাস্ট ইন টোটাল কতটি পরমাণু আছে এটা বলতো তাহলে আমাদের কি 5 দিয়ে গুণ করতে হতো। কারণ কি তখন সেখানে কি কার্বনটাও ইনক্লুড থাকতো, কার্বনটাও ইনক্লুড থাকতো। বাট এখানে যেহেতু শুধুমাত্র হাইড্রোজেন বলেছে তাই আমরা কি করব, 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিব। আশা করি এইটুকু পর্যন্ত সবার বুঝে গেছে। এটা আমাদের পরীক্ষায় আসার মতো একটা ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে। এটা সবাই একটুখানি হাতে কলমে ট্রাই করবো আমরা। ওকে, এটুকু দেখা গেল। এরপর আসো মোল এবং আণবিক সংকেত, ঠিক আছে। মোল এবং আণবিক সংকেত। তো মোল এবং আণবিক সংকেত এই টপিকটা যখন আমি এখন তোমাদেরকে পড়াবো তোমরা এই জিনিসটা তোমাদের মনে হবে যে আমি একটু আগে তোমাদেরকে বলে এসেছি। যেমন কি ধরো মোল, হ্যাঁ, এখানে যদি আমি নর্মালি H2O লিখি, আমি যদি নর্মালি H2O লিখি তাহলে তুমি এখান থেকে কি বুঝছো, যে এখানে 1 মোল পরিমাণে H2O আছে, মানে কি 1 মোল পানি আছে। বাট তুমি যদি এখানে 3H2O লেখো, 3H2O লিখলে আমরা কি বুঝতেছি, যে এখানে 3 মোল পরিমাণ পানি আছে। তো এখানে এই জিনিসটাই তোমাকে, এই যে দেখো এই জিনিসটাই তোমাকে এখানে মেইনলি বোঝানো হয়েছে, ঠিক আছে। তো এইটা আমাদের জন্য এই টপিকটা তেমন একটা ইম্পর্টেন্ট না। আমরা যখন ম্যাথ করতে যাব একটু পরে আণবিক সংকেত, স্থূল সংকেত, তখন আমাদের কি এই ম্যাথটা করা হয়ে যাবে, ঠিক আছে। তখন আমাদের এই যে এই টপিকটা অটো আমাদের রিলেট হয়ে যাবে। একটু আগেও আমরা এই টপিকে পড়ে এসেছি, ঠিক আছে। এখন আসা মোলার দ্রবণ। মোলার দ্রবণ বলতে কি বোঝায়, এই যে দেখো মোলার দ্রবণের সংজ্ঞাটা যেটা আছে, যে একটা নির্দিষ্ট তাপমাত্রা লাগবে। অবশ্যই কিন্তু আমাদেরকে এখানে নির্দিষ্ট যে তাপমাত্রা আছে এটা বলে নেওয়া লাগবে, কারণ এটার কারণটা একটু পরে ব্যাখ্যা করছি তোমাদের। এখানে এই টার্মটা যদি কেউ ধরো আমরা দিয়ে আসলাম যে 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রবীভূত থাকে, তাকে ওই দ্রবণকে আমরা কি বলবো, মোলার দ্রবণ বলবো। এইটুকু সংজ্ঞা যদি কেউ দিয়ে আসো এখানে কিন্তু তাও মার্কস আসবে না, কারণ এখানে মেইন যে টার্মটা হচ্ছে সেটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা। কারণ কি মোলার দ্রবণ বলতে কি বোঝাচ্ছে, ধরো তুমি যদি 1 গ্লাস পানি নাও, 1 গ্লাস পানি নিয়ে এর মধ্যে তুমি কিছু পরিমাণে চিনি দিলে, চিনি দিয়ে তুমি চিনি শরবত বানাচ্ছ, ঠিক আছে। চিনি শরবত বানালে তো তুমি নর্মাল একটা ঘরের যে সাধারণ তাপমাত্রায় যে পানিটা থাকে সেই পানির মধ্যে তুমি ধরো 1 গ্লাস পানির মধ্যে তুমি 2 চামচ চিনি তুমি ডিজলভ বা মেশাতে পারবে, ঠিক আছে। তো এই 2 চামচ তুমি মেশাতে পারবে একটা নর্মাল টেম্পারেচারে। বুঝো কিন্তু এটা কিন্তু নর্মাল পানি, খাবার যে পানিটা আমরা নর্মালি খাই, ঠান্ডাও না গরমও না, নর্মাল পানি। তো এটার মধ্যে 2 চামচ চিনি ডিজলভ হতে পারে বা দ্রবীভূত হতে পারে। বাট তুমি যদি এটাকে কি করো, এটাকে যদি তুমি একটুখানি চুলার মধ্যে দাও, অর্থাৎ এটার মধ্যে যদি তুমি তাপ দাও, এটার মধ্যে যদি তুমি তাপ দাও, তাপ দিলে কি হবে, এই পানিটার মধ্যে আমরা কি দেখি, চিনির যখন শিরা বানায় তখন কি সে পানির মধ্যে তাপ দিলে এখানে কি এক, যে আমাদের 1 গ্লাস পানি আছে এর মধ্যে কি আনুমানিক আরেকটু বেশি 2 চামচ থেকে বেশি পরিমাণে আমাদের কি 2 চামচ থেকে বেশি পরিমাণে আমাদের কি চিনি ডিজলভ হতে পারবে বা দ্রবীভূত হতে পারবে, তাই না।
আবার যদি আমরা এই পানিটাকে কি করি, ঠান্ডা করি, অর্থাৎ এখানে যদি এই পানিটা ফ্রিজের পানি নিই, এই 1 গ্লাস পরিমাণে কিন্তু তার থেকে কম পরিমাণে ডিজলভ হতে পারবে, বা এখানে কি 2 চামচ থেকে কম পরিমাণে আমাদের কি দ্রবীভূত হবে, আর এখানে হবে কি বেশি পরিমাণে। তো দেখো এখানে কি করলাম, যে তাপমাত্রাটা যখন আমি বাড়াইয়া দিছি, সেম পরিমাণ পানি আছে, অর্থাৎ দ্রাবক কি, দ্রাবক হচ্ছে যার মধ্যে দ্রবীভূত করা হয়, দ্রাবকটা হচ্ছে কি যার মধ্যে দ্রবীভূত করা হয়, দ্রবটা হচ্ছে যাকে দ্রবীভূত করা হয়, যা মিশাবা তুমি। দ্রাবকটা কি, ধরো পানি, এটার মধ্যে তুমি চিনি মিশাইতেছো, দ্রবটা হচ্ছে কি চিনি যা তুমি মিশাইতেছো, আর এই দ্রাবক আর এই দ্রব, এই দুটা মিলে হচ্ছে কি তোমার দ্রবণ। ঠিক আছে, তো দেখো এখানে কি দ্রাবক যেটা আছে পানি সব সময় কিন্তু সেম থাকতেছে, দ্রাবক বা পানি সবসময় সেম থাকতেছে, বাট দ্রবণ যে পরিমাণটা আছে সেটা কিন্তু আমাদের ভ্যারি করতেছে, কিসের কারণে, জাস্ট বিকজ অফ তাপমাত্রা বা টেম্পারেচারের ভ্যারিয়েশনের কারণে। তাহলে কি আমরা যদি এই ধরো যদি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা যদি চিনির পানির যে দ্রবণ আছে সেটার যদি আমরা এই যে মূলা দ্রবণে পরিণত করতে চাই, তাহলে কি এখানে বেশি চিনি দেওয়া লাগবে, তাই না? আবার যদি আমরা কি করি, যদি নর্মাল ঘরের তাপমাত্রার মধ্যে আমরা পানির মধ্যে চিনি দ্রবীভূত করতে চাই, সেটার কি মূলা দ্রবণে পরিণত করতে একটু কম লাগবে, আর যদি সেটা একদম ফ্রিজের পানি থাকে সেটাতে আরো কম লাগবে। তাহলে কি আমাদের এখানে আমরা চাইলেই কি এক এক তাপমাত্রার জন্য আমরা মোলারিটি দ্রবণে, এই যে মোলার দ্রবণের হিসাবটাকে আমরা এককে প্রকাশ করলে সেটাকে বলা হয় মোলারিটি। তো সব দ্রবণের সব তাপমাত্রায় মোলারিটি সেম হয় না। তো তোমাদের এই প্রশ্নটা খুব বেশি পরিমাণে আসে, যে ধরো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধরো একটা দ্রবণের নাম দিয়ে দিল যে এর মোলারিটি হচ্ছে 1, ঠিক আছে, বাট 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর মোলারিটি হচ্ছে 2। কেন, ব্যাখ্যা করো। এটা 2 মার্কসের কোশ্চেনের জন্য খুব বেশি পরিমাণে আসতে পারে। তো সেখানে আমাদের কি করতে হবে, যে তাপমাত্রা বাড়লে সেখানে কি দ্রবীভূত হওয়ার যে প্রবণতা সেটা বেড়ে যায়, আর সেটা বেড়ে গেলে কি আমাদের সংজ্ঞাটা হচ্ছে কি 1 লিটার দ্রবণের মধ্যে 1 মোল দ্রবীভূত করলে সেটাকে মোলার দ্রবণ বলে। বাট আমাদের কি এখানে যখন মোলার দ্রবণটার মধ্যে আমরা কি ধরো 2 মোল, ঠিক আছে, পানির মধ্যে 1 গ্লাস পানির মধ্যে 2 চামচ চিনি দিচ্ছি, সেটাকে আমরা ধরলাম 1 মোল পরিমাণ আমি চিনি দিচ্ছি। বাট যখন আমি 2 চামচ চিনি দিচ্ছি, তাহলে কি সেখানে 2 মোল পরিমাণে চিনি যাচ্ছে। তো তখন সেটাকে আমরা কি বলবো, আমাদের এখানে কি মোলারিটিটা তখন 2 হয়ে যাবে, তখন কি আর কিন্তু কি এটা মোলার দ্রবণ থাকছে না, ঠিক আছে, এটার মোলারিটি তখন 2 হয়ে যাচ্ছে। তো এটার ব্যাখ্যাটা আশা করি তোমরা পারবে। ঠিক আছে, এটার একটা ড্রাফট ব্যাখ্যা দিলাম, এটা তোমরা একটুখানি খুঁজে পাবে। তো দেখো এই যে দেখো আমাদের 2 মোলার দ্রবণ কাকে বলে, যদি 1 লিটার দ্রবণে 2 মোল দ্রবীভূত থাকে তাহলে কি 2 মোলার দ্রবণ বলে। তো তোমাদের এখানে আসতে পারে যে 1 মোলার দ্রবণ হলো, এটা কেন 2 মোলার দ্রবণ হয়ে যায় সেটা ব্যাখ্যা করো। তো তাপমাত্রার সাথে ভ্যারিয়েশনের কারণে আমাদের কি দ্রবীভূত হওয়ার পরিমাণটা আমাদের ভ্যারি করে, যার ফলে কি আমাদের দ্রবণীয়তা আমাদের কি দ্রবণের ভ্যারি করে। এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। এই যে দেখো দ্রবণ ইজ ইকুয়াল টু দ্রব প্লাস দ্রাবক, এই জিনিসটা তোমাদের আসে। এখান থেকে আরেকটা যেটা আমাদের ছোটবেলার একটা কোয়েশ্চেন যেটা আসে, যে আমাদের পানি, ঠিক আছে, পানি পানিকে সর্বজনীন দ্রাবক কেন বলা হয়, ঠিক আছে, এটা আমাদের একদম ছোটবেলার একটা কোয়েশ্চেন। তো এটা আমাদের খুব বেশি পরিমাণে আসে এই চ্যাপ্টার রিলেটেড। তো সর্বজনীন দ্রাবক, সর্বজনীন বা সার্বজনীন, বা তুমি ইংলিশে বললে ইউনিভার্সাল, ঠিক আছে, সল ইউনিভার্সাল। তো এটাকে কেন বলা হয়, কারণ কি দেখো পানির মধ্যে তুমি যে কোনো পরিমাণে দ্রবীভূত করা যায়, সেটা তুমি চিনি বলো, তুমি লবণ বলো, তুমি যাই বলো, তুমি সবকিছু কি পানির মধ্যে দ্রবীভূত করতে পারবা। তাই এটাকে কি বলা হয়েছে, সর্বজনীন দ্রাবক বলা হয়। ঠিক আছে, এই জিনিসটা আশা করি তোমরা পারবে। তো এইখানে আমাদের মোলার দ্রবণের মোলারিটিকে প্রকাশ করা হয় এম দিয়ে, ঠিক আছে, এটাকে বলা হয় মোলারিটিকে প্রকাশ করা হয় এম দিয়ে, ঠিক আছে, মোলারিটি এটাকে প্রকাশ করা হয় এম দিয়ে। তো এইটার আমাদের যে ইকুয়েশনটা সেটা হচ্ছে এই যে দেখো W ইজ ইকুয়াল টু 1000, এটা আমরা এভাবে না পড়ে M ইজ ইকুয়াল টু 1000 W ডিভাইডেড বাই MV, এই হিসেবে আমরা এই জিনিসটা পড়বো। দেখো এখানে ডাব্লিউটা কি, ঠিক আগের মতো তোমার যে ভরটা দেয়া থাকবে সেইটা, ঠিক আছে, প্রশ্নের যে ভর সেইটা। এমটা হচ্ছে কি তোমার আদর্শ যে ভর সেইটা,
ভিটা কি, তোমার মিলিলিটারে তোমার আয়তনটা লাগবে, ঠিক আছে? তোমার প্রশ্নে একটা ভর আয়তন দেওয়া থাকবে, দ্রবণের একটা আয়তন দেওয়া থাকবে, সেটা অবশ্যই কিসে নেওয়া লাগবে, এটা কিন্তু অবশ্যই মনে রাখা লাগবে মিলিলিটারে, ঠিক আছে? এটা মিলিলিটারে তোমাদের কাউন্ট করা লাগবে। ওকে ওকে, তো আসো এখন আমরা দেখি, এই যে দেখো দেখো 250 মিলিলিটার আয়তনিক ফ্লাস্কে এত মোলার, মোলারটা কি, আমরা এটাকে কি বলবো, তোমাদের আরেকটা যেটা বলা হয়নি, এই যে সরি, এই এস ইজ ইকুয়াল টু, এই যে এটা এস হবে, এসটা হচ্ছে কি আমাদের মোলারিটি, এমটা হচ্ছে কি আমাদের যে আণবিক ভরটা সেটা। এখন আসো আমাদের এখানে বের করতে বলা হলো, তো দেখো মোলার, মোলার বললে কি আমাদের মোলারিটিটা দেওয়া আছে না, মোলার বললে মোলারিটিটা দেওয়া আছে, তাহলে কি আমাদের এসটা দেওয়া আছে, তাই তো? তোমাদের দেখো এখানে মিলিলিটার মানে কি, এখানে কি আয়তনিক ফ্লাস্কে, তাহলে মিলিলিটার আমরা কিসে বলেছিলাম, কিসের জন্য মিলিলিটার হবে, আয়তনের জন্য, তাহলে কি আমাদের ভিটাও আমাদের দেওয়া আছে, তাই না? আর NaCl, NaCl সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ, এইটার জন্য আমরা আণবিক ভরটাও বের করতে পারবো, কি এখানে সোডিয়ামের হচ্ছে 23 আর ক্লোরিনের হচ্ছে কি 35.5, তো এই দুইটাকে যোগ করে আমরা কি পাবো, আমাদের যে আণবিক ভরটা আছে সেটা আমরা পেলাম কত, 58.5, ঠিক আছে? তো এখানে আমাদের ঐকিক নিয়মে করছে, এটা ছাড়া আমরা কিভাবে করতে পারি, যে আমরা এটা যেভাবে করতে পারি যে এস ইজ ইকুয়াল টু আমরা কি জানি, থাউজেন্ড থাউজেন্ড ডাব্লিউ ডিভাইডেড বাই এম ভি, তাই না? আমাদের এখানে কি বলছে, দ্রবণ কিভাবে প্রস্তুত করবে, তো এখানে আমাদের কি দেওয়া আছে, এমটা দেওয়া আছে, ভিটা দেওয়া আছে, এসটা দেওয়া আছে, কি দেওয়া নেই, জাস্ট ডাব্লিউ। তো ডাব্লিউর পরিমাণটা আমাদের বের করতে হবে, তো ডাব্লিউটা আমরা কিভাবে বের করব, এস এম ভি, এস এম ভি ডিভাইডেড বাই কি 1000, তাই না? তো এসটা আমাদের কত দেওয়া আছে, এসটা দেখো কত, আমাদের 0.2, ঠিক আছে? এখানে কত আছে 0.2 এস, এমটা আমাদের কত, এমটা হচ্ছে কত আমাদের এস এম ভি বাই 1000, আমাদের এমটা দেওয়া হচ্ছে কত 58.5, 58.5, আর এখানে আমাদের ভিটা কত হবে, ভিটা হবে আমাদের কত, এখানে 250 দেওয়া আছে, তো এটা 250 দিয়ে যদি তুমি এটাকে 1000 দিয়ে ডিভাইড করে দাও, 1000 দিয়ে ডিভাইড করে দাও, তাহলেই তুমি কি পেয়ে যাবে, এখানে যে ডাব্লিউটা আছে সেটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে? ডাব্লিউটা তুমি পেয়ে যাবে, বা তোমার তখন তুমি কি করতে পারবে, যে এইটুকুর মধ্যে যদি আমি এতটুকু পরিমাণে, এই যে এত গ্রাম যদি তুমি দ্রবীভূত করো, তাহলেই তুমি কি করতে পারবে, এখানে তুমি একটা দ্রবণ প্রস্তুত করে ফেলতে পারবে। এই যে দেখো, এই যে এখানে সূত্র দিয়ে করা আছে, আমরা সবসময় সূত্র দিয়ে করার ট্রাই করব, কারণ দেখো ঐকিক নিয়মে যদি তুমি এই যে এই ম্যাথটা ঐকিক নিয়মে করতে যাও, তাহলে তোমাকে এখানে কতগুলো লাইন লিখতে হচ্ছে, এইখান থেকে এইভাবে সবগুলো লাইন এত বড় একটা হচ্ছে, বাট বাট যদি তুমি এটা এই ম্যাথমেটিক্যাল টার্মে করো, এটা কিন্তু অনেক ছোট হয়ে যাচ্ছে, আর জিনিসটাও কি অনেক ইজিলি করা যাচ্ছে, ঠিক আছে? তো এটাও কি তোমাদের সেম, এটাও সেম, তোমরা এখান থেকে আণবিক ভর এমটা বের করবে, তোমাদের এখানে এসটা দেয়া আছে, এখানে তোমার ভিটা দেয়া আছে, ভিটা কিসে দেওয়া আছে, লিটারে, তোমাকে কি করতে হবে, মিলিলিটারে কনভার্ট করতে হবে, কি দিয়ে, লিটার থেকে মিলিলিটারে নিতে হলে তোমাকে 1000 দিয়ে গুণ করে দিতে হবে, তো এটা কি তুমি এখানে বসাতে হবে কত, ভি এর পরিবর্তে তোমাকে 2000 বসাতে হবে, 2 বসাই দিলে কিন্তু হবে না, এটাই কিন্তু এখানে এই ক্রিটিক্যাল টার্ম, বা তোমাকে এখানে একটা ট্রিকি একটা পার্ট দিয়ে দিছে, এটা অনেকেই দেখবে না, তখন কি ম্যাথটা ভুল হয়ে যাবে। তো এখানে এস দেওয়া আছে, এম দেওয়া আছে, ভি দেওয়া আছে, তো তুমি এখান থেকে ডাব্লিউ এর পরিমাণটা বের করতে পারবে, এই দেখো এই যে ভিটা তোমাকে 2000 করে দিয়েছে, তারপর তুমি এখান থেকে বের করে ফেলতে পারবে, ঠিক আছে? এই যে এখানে তোমাকে দেওয়া আছে জিনিসগুলো, তো এই ম্যাথগুলো সবাই একটুখানি সলভ করার ট্রাই করবে, সবগুলো ম্যাথই প্রায় সেম, এখানে এক একবার এক একটা টার্ম বের করতে বলা হয়েছে, ঠিক আছে? তো জাস্ট ওই টার্মগুলো আমরা বের করে নিব। এখন আসো যেটা আরেকটা ইম্পর্টেন্ট, এই যে এই টপিকটা, এইটা আমাদের মোস্ট অফ দ্য টাইম আমাদের গ নাম্বারের জন্য অর্থাৎ 3 মার্কসের জন্য এই কোয়েশ্চেনটা আসে, যে কোনো একটা যৌগ তোমাকে দেয়া থাকবে, তার শতকরা সংযুক্তি বের করো। শতকরা সংযুক্তি বলতে কি বোঝায়, ধরো তুমি এখানে H2O নিলে, ঠিক আছে? এই একটা দিয়ে তোমাদেরকে বুঝাচ্ছি যাতে তোমাদের জন্য ইজি হয়, তুমি H2O নিলে, তো এখানে কয়টা কম্পোনেন্ট আছে দেখো, এখানে কি হাইড্রোজেন আছে, এখানে সিমিলার ভাবে কি আছে, অক্সিজেন আছে, বাট দুইটাই কি ইকুয়াল পরিমাণে আছে, দুইটাই কিন্তু ইকুয়াল পরিমাণে নাই। দেখো এখানে হাইড্রোজেনের 2টা পরমাণু আছে, অক্সিজেনের একটা পরমাণু আছে, ঠিক আছে? এরা কিন্তু এমন না, এরা কিন্তু এমন না যে এখানে এরা 50-50% করে, 50-50% করে এরা কি যৌগটা গঠন করে ফেলছে,
50-50% করে যৌগটা গঠন করে ফেলছে এমন না। এদেরকে কি করতে হবে, এদেরকে অবশ্যই আমাদের যে এখানে ও কিছু পার্ট এখানে তার আছে এবং অক্সিজেনেরও কিছু পার্ট আছে। তো ও কতটুকু পার্সেন্টেজ আনছে আর ও কতটুকু পার্সেন্টেজ এনে এই টোটালে H2O গঠন করছে সেটাই আমাদেরকে বের করতে হবে। তো এটা কিভাবে বের করা যায়, যে দেখো মোলের পারমাণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা একটু 100 ডিভাইডেড বাই কি যৌগের আণবিক ভর। তো এটা যদি H2O দিয়ে হিসেব করি তাহলে আমাদের কি হবে, মৌলের পারমাণবিক ভর। তো মৌলটা কি, এখানে যদি আমরা হাইড্রোজেনের শতকরা সংযুক্তির হিসাব করতে যাই তাহলে আমাদের কিভাবে হবে, এটার মৌলের অর্থাৎ এই হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1 আছে, কয়টা দেখো 2টা আছে, তো এখানে আসবে কয়টা 2টা, এখানে তারপরে আসছে কি আমাদের 100% আসবে, ঠিক আছে, এখানে 100 আসবে। তারপরে যেহেতু পার্সেন্টেজের হিসাব করতেছি আর যৌগের আণবিক ভর অর্থাৎ H2 এর আণবিক ভরটা আমরা একটু কি দেখে এসেছি যে এটা হচ্ছে 18, তাহলে এখানে হবে কি 18, এটাকে যদি তুমি পার্সেন্টেজ করো এখানে একটা পার্সেন্টেজ পাবে, সেটা হচ্ছে কি হাইড্রোজেনের শতকরা সংযুক্তি পানির মধ্যে। এরপর যদি তুমি অক্সিজেনেরটা হিসাব করো, অক্সিজেনেরটা হিসাব করলে কি হবে, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, আছে কয়টা পরমাণু একটা, এটাকে তুমি শতকরায় বের করতে চাচ্ছ তাই তোমাকে 100 দিয়ে গুণ করতে হবে। আর যৌগের যে ভরটা আছে সেটা হচ্ছে 18, এটাকে তুমি পার্সেন্টেজে কনভার্ট করবে তাহলে তুমি এখানে কি একটা যে পার্সেন্টেজ পাবে সেটা হচ্ছে কি তোমার অক্সিজেনের যে পার্সেন্টেজটা, এই যৌগের মধ্যে অক্সিজেন কতটুকু পার্সেন্টেজ আছে সেটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তো এভাবে হচ্ছে কি আমাদের শতকরা সংযুক্তি যেটা আছে শতকরা সংযুক্তি বের করতে হয়। হ্যাঁ, এখন আসো আমাদেরকে বললো যে HCl এ হাইড্রোজেন ও ক্লোরিনের শতকরা সংযুক্তির হিসাব দেখাও। তো তোমরা এখানে কি করবে, HCl এ আছে কয়টা, HCl এ আছে কয়টা আমাদের 2টা, একটা আছে কি একটা হাইড্রোজেন আর একটা হচ্ছে কি ক্লোরিন। তো আমরা যদি H এর হিসাবটা এখানে টোটাল ভরটা যদি আমরা হিসাব করি, যে দেখো এখানে টোটাল ভরটা আমাদেরকে দেয়া আছে, তো আমরা H এর যদি শতকরা সংযুক্তি হিসাব করি তাহলে কি হবে, প্রথমে মৌলের পারমাণবিক ভর, তো হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1, আছে কয়টা HCl এ একটা হাইড্রোজেন, তারপরে এখানে কি করতে হবে 100 দিয়ে গুণ করতে হবে ডিভাইডেড বাই যৌগের ভর কত 36.5, তো 36.5 আমাকে দিতে হবে, দিয়ে এখানে কি পার্সেন্টেজ সাইন দিলাম, এখানে কি পাবো হাইড্রোজেনের যে পার্সেন্টেজ আছে সেটা আমি পাবো। এরপর যদি ক্লোরিনের হিসাবটা করি, ক্লোরিনেরটাও সেম ভাবে হবে, ক্লোরিনের মৌলের ভরটা কত 35.5, আছে কয়টা একটা 100, এটা যেহেতু শতকরা সংযুক্তি 100 দিয়ে গুণ করতে হবে ডিভাইডেড বাই যৌগের ভরটা কত আমাদের এখানে 36.5, তো এটা নিতে হবে, এটাকে পার্সেন্টেজ দিয়ে কনভার্ট করে নিলে আমরা কি পাবো, এখানে যে শতকরা সংযুক্তি ক্লোরিনের আছে সেটা আমি পেয়ে যাব, ঠিক আছে। এখানে আরেকটা যেহেতু এখানে 2টার করা, তো তোমরা কি করতে পারো, তোমরা ধরো হাইড্রোজেনটা বের করলে, কোন যৌগের শতকরা সংযুক্তি ইন টোটাল কত 100 না, যে কোনো যৌগের শতকরা সংযুক্তি বা যে কোনো কিছুর পার্সেন্টেজের হিসাব করলে কি এই একদম যদি হাইয়েস্ট বলি আমাদের 100 হতে পারে, তাই না। তো এখানে কি 100 হতে পারে, যেহেতু তুমি ধরো এখানে হাইড্রোজেনটা পেলে তুমি 30%, তো তুমি যদি এই 100% থেকে 30% মাইনাস করে দাও তাহলে কি তুমি এই পার্টটুকু না করেও তুমি একদম কি 70% ক্লোরিন আছে তুমি এটা বলে দিতে পারছো, ঠিক আছে। তুমি এভাবেও চাইলে ভেঙে ভেঙেও করতে পারো বা একটা মাইনাস করেও তুমি করতে পারো, ঠিক আছে। এভাবেই তোমাদের এই যে দেখো যে শতকরা সংযুক্তির যে ম্যাথটা আছে সেটা আমাদেরকে করতে হবে, ঠিক আছে। এটা তোমরা করে ফেললে এভাবে এত না ভেঙে তোমরা ডিরেক্ট এই যে এই সূত্রের মধ্যে বসায় দিলেও তোমাদের কি ম্যাথটা হয়ে যাবে, ঠিক আছে, ডিরেক্ট সূত্রে বসায় দিলেও হয়ে যাবে। তো এই শতকরা সংযুক্তির অনেক ম্যাথ আছে, এগুলো তোমরা করবে। আর সব থেকে মজার হচ্ছে এই চ্যাপ্টারের ম্যাথগুলো করেও মজা, কারণ কি একটা ম্যাথ যদি তুমি ভালোভাবে বেসিকটা ক্লিয়ার করে উঠতে পারো আর কোনো ম্যাথে কোনো সমস্যা হওয়ার মতো নেই। এই চ্যাপ্টারে সবগুলোই সিমিলার ক্যাটাগরি, আর এখান থেকে মোস্ট অফ দি টাইম তোমার একটা সিকিউ তো ফুল আসেই, প্লাস অন্য একটা সিকিউর সাথে তুমি আরও 4 থেকে 7 মার্কস কমন পেতে পারো, বা তোমার যদি ভাগ্য খুব ভালো থাকে তাহলে ইন টোটালে 2টা সিকিউ তুমি কমন পেয়ে যেতে পারো। এই চ্যাপ্টারটা এত বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে অ্যালুমিনিয়াম সালফেট, এটাটা যদি তোমরা হিসেব করতে নাও, এখানে কি অ্যালুমিনিয়াম আছে কয়টা 2টা, তো তোমাদের অ্যালুমিনিয়ামের এইটার আণবিক ভরটা অনেকেরই সমস্যা হতে পারে, ঠিক আছে, আণবিক ভরে অনেকেরই সমস্যা হতে পারে। তো এটা কিভাবে কি করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখায় দিই।
সেটা যদি আমি তোমাদেরকে বলি, সেটা আমি দেখায় দিই যে অ্যালুমিনিয়ামের জন্য কি দুইটা আছে, তো অ্যালুমিনিয়ামের ভর হচ্ছে 27, 27 ইন্টু কি দুইটা পরমাণু আছে তাই 2 হবে। তারপর আছে কি তোমার এখানে হাইড্রোজেন, দেখো এই যে সালফার, তো সালফার আছে কয়টা, সালফার আছে একটা, তো সালফারের ভর হচ্ছে 32। অক্সিজেন আছে কয়টা, 4টা, তো 16 ইন্টু 4। বাট এখানে কিন্তু এইটুকু করলেই হবে না, দেখো সালফেট, এই যে একটা সালফার ও 4টা হাইড্রোজেন মিলে তারপরে কি ব্র্যাকেটে 3 দেওয়া আছে, মানে কি তোমাকে এইখানেও এটাকে কি করতে হবে, 3 দিয়ে গুণ করে দিতে হবে। তো গুণ করলে তুমি এখান থেকে কি যোগের ভরটা তুমি পেয়ে যাবে। তারপর তুমি এখান থেকে দেখতে পাচ্ছ কি অ্যালুমিনিয়াম আছে কয়টা, অ্যালুমিনিয়াম আছে কয়টা, দুইটা। তো তোমাকে এখানে অ্যালুমিনিয়ামের জন্য তোমাকে যদি হিসাব করতে নাও 2 দিয়ে গুণ করতে হবে। সালফারেরটা যদি তুমি হিসাব করো, সালফার আছে কয়টা, একটা, দেখালো কি ব্র্যাকেটের যেহেতু 3 আছে তাহলে কি ইন টোটালে সালফার আছে 3টা। অক্সিজেন আছে কয়টা, 4 ইন্টু 3 মানে 12টা। তো তুমি এইভাবে হিসাব করলে শতকরা সংযুক্তিটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে, এইভাবে শতকরা সংযুক্তিটা তুমি পেয়ে যাচ্ছ। এরপর আসো শতকরা সংযুক্তি এবং স্থূল সংকেত, এটার হিসাবটা, ঠিক আছে। তো শতকরা সংযুক্তি, ধরো তুমি একটা যোগে শতকরা সংযুক্তি বের করে ফেললে, এরপর তোমাকে কি করতে হবে, শতকরা সংযুক্তি বের করার পরে তোমাকে যেটা করতে হবে, এদের যে শতকরা সংযুক্তিটা তুমি পেলে, তো ধরো হাইড্রোজেন, হাইড্রোজেন ক্লোরাইডেরটা যেরকম আমরা হিসাব করেছি, হাইড্রোজেনে তুমি পেলে কত, হাইড্রোজেনে পেলে তুমি 30%, ঠিক আছে, হাইড্রোজেনে পেলে তুমি 30%, আর ক্লোরিনে পেলে তুমি বাকি 70%, ঠিক আছে, এটা একটা ড্রাফট হিসাব করতেছি। তো এখানে 30% পেলে, এখানে 70% পেলে। তো স্থূল সংকেতের ক্ষেত্রে তোমাকে যা করতে হবে যে এর পরের যে স্টেপটা আছে, এখানে তোমাকে এদের পারমাণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। তো 30কে তোমার কি করতে হবে, পারমাণবিক ভর, হাইড্রোজেন পারমাণবিক ভর দিয়ে ভাগ করতে হবে, 1 দিয়ে ভাগ করলে তুমি পারলে কি এখানে 30। তুমি যদি ক্লোরিনকে এর পারমাণবিক ভর দিয়ে ভাগ করো তাহলে কত হবে, 70 ডিভাইডেড বাই 30, 5.5, 5.5। তো ধরো তুমি অ্যাপ্রক্সিমেটলি তুমি 2 পেলে, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি তুমি 2 পেলে। এরপরে তোমাকে কি করতে হবে, এর পরের যে স্টেপটা আছে, এর পরের স্টেপে তোমাকে কি করতে হবে, এখানে সব থেকে ছোট যে সংখ্যাটা আছে, দেখো এই যে 30 আর 2, এটার মধ্যে সব থেকে ছোট সংখ্যা কোনটা, 2 না। তো এই 2 সংখ্যাটা দিয়ে তোমাকে কি করতে হবে, এইখানের এই সবগুলোকে ভাগ করতে হবে। যেমন কি এই যে তুমি এইখানে এই স্টেপে যে সংখ্যাগুলো পেলে, অর্থাৎ 30 পেলে আর কি তুমি 2 পেলে, ঠিক আছে, হাইড্রোজেনের জন্য তুমি পেলে 30, ক্লোরিনের জন্য পেলে কি তুমি 2। তো তুমি এদেরকে কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে ছোট সংখ্যাটা দিয়ে। তো ভাগ করলে তুমি কি পেয়ে যাচ্ছ, এখানে পাচ্ছ 15, আর এখানে তুমি কত পাচ্ছ, এখানে পাচ্ছ 1, ঠিক আছে, এখানে পাচ্ছ কি তুমি 1। এরপর তোমাকে কি করতে হবে, এদের অনুপাত করতে হবে, ঠিক আছে, এদের অনুপাতটা তোমাকে করতে হবে। তো অনুপাত করলে কি, হাইড্রোজেন ইজ টু ক্লোরিন যদি তুমি করো, হাইড্রোজেন আছে কয়টা, 15 ইজ টু 1। তাহলে তোমাদেরকে এখানে পাশে সংখ্যাটা বসায় দিতে হবে, অর্থাৎ কি H15Cl। এটা একটা ড্রাফট হিসাব ছিল তাই আমাদের এরকমটা এসেছে। যদি আমরা অন্য কোনোভাবে, যেরকম এখানে যদি এটার হিসেবটা পড়ি, যে কার্বন এবং হাইড্রোজেনের এটার হিসেবটা করছে, এটার হিসেবটা দেখো, তোমার কার্বন ছিল 92.31%, তুমি এখানে কি করলে 7.69 পেলে, হাইড্রোজেন ছিল 7.69, তো তুমি এখানে 7.69% ছিল, তো তুমি এটাকে হাইড্রোজেনে ভর দিয়ে ভাগ করলে পেলে 7.69। তো এখানে কি ছোট কোনো সংখ্যা আছে, ছোট কোনো সংখ্যা নেই, মানে একটা দিয়ে ভাগ করলেই হবে। তো পার্সেন্টেজ থেকে একটা একটা সংখ্যা, মানে এই ছোট সংখ্যা যেটা আছে অর্থাৎ কি 7.69, এটা দিয়ে যদি তুমি ভাগ করে দাও তাহলে তুমি কি পাচ্ছ 1 1। তারপর তুমি কি কি করতে হবে, অনুপাত, অর্থাৎ কি কার্বন ইজ টু কি হাইড্রোজেন তুমি করবে, করলে তুমি কি পেয়ে যাচ্ছ 1:1 তুমি পেয়ে যাচ্ছ। তো কার্বনের পাশে কার্বনের সংখ্যাটা বসায় দাও 1, হাইড্রোজেনের পাশে হাইড্রোজেনের সংখ্যা বসায় দাও 1। তো 1 দেয়া যা না দেওয়াও তা, তাই তুমি এখানে কি দিতে পারো, CH দিতে পারো। তো এটা হচ্ছে কি আমাদের স্থূল সংকেত, স্থূল সংকেত। এরপরে আসো তোমাদের এই স্থূল সংকেতের সাথে তোমাদের আরেকটা যেটা রিলেট হতে পারে, সেটা হচ্ছে তোমাদের আণবিক সংকেত। তো এই আণবিক সংকেত বের করার ক্ষেত্রে আমাদের পরীক্ষায় যে একটা ট্রিকি পার্ট থাকে সেটা হচ্ছে কি বাষ্প ঘনত্ব দিয়ে, ঠিক আছে, বাষ্প ঘনত্ব আমাদেরকে দিয়ে দেয়। আণবিক সংকেতের ক্ষেত্রে আমাদের আণবিক ভরটা লাগে, তো এই বাষ্প ঘনত্ব দিয়ে দেয় আমাদের আণবিক ভর না দিয়ে। আর যেহেতু আমাদের পার্সেন্টেজ বা শতকরা সংযুক্তি দিয়ে দেয় বা স্থূল সংকেত দিয়ে দেয়, তো সেই ক্ষেত্রে কি স্থূল সংকেতটা হচ্ছে কি, ধরো আমরা 5 কেজি, ঠিক আছে, 5 কেজি আপেল নিলাম, 5 কেজি অ্যাপেল নিলাম, ঠিক আছে, 5 কেজি অ্যাপেল নিলাম। আবার ধরো তুমি 10 কেজি, ঠিক আছে, 10 কেজি তুমি কি নিলে, 10 কেজি তুমি ধরো অরেঞ্জ নিলে, ঠিক আছে, 5 কেজি আপেল আর 10 কেজি অরেঞ্জ তুমি নিলে। এখন তোমাকে বলা হলো যে তোমার এদের অনুপাতটা কি, তুমি অনুপাতটা করলে কি 1:2 তুমি 2 পাচ্ছ না,
তাহলে কি তুমি 1:2 অনুপাতে অ্যাপল আর অরেঞ্জ নিচ্ছ। তো তোমার স্থূল সংকেতটা হচ্ছে এরকম, তোমাকে ডিভাইড করে একটা অনুপাত দেয় স্থূল সংকেতে। আর আণবিক সংকেতটা হচ্ছে এই যে তোমার এই যে 5 যেটা আছে, এই 10 যেটা আছে, ও ইন টোটালে তোমাকে রিটার্ন করবে, ঠিক আছে। তো স্থূল সংকেত আর আণবিক সংকেতটা সেম না। স্থূল সংকেতে তোমাকে কি করবে, এই যে ধরো আমাদের কি জানি গ্লুকোজের সংকেত কি C6H12O6, তাই না? তো তুমি এখানে যদি 6 দিয়ে কি কি সবগুলোকে ভাগ করা যায়, তখন কি আসে CH2O, ও এরকম আসে না? তো এটা হচ্ছে কি তোমার স্থূল সংকেত, বাট এটা হচ্ছে কি তোমার ইন রিয়েলে আণবিক সংকেত, ঠিক আছে। তা আণবিক সংকেত বের করার জন্য আমাদের কি লাগে, আমাদের আণবিক ভর লাগে, বাট আণবিক ভর সবসময় প্রশ্নে দেয়া থাকে না। তো সেখানে কি দেয়া থাকে, সেখানে দেওয়া থাকে বাষ্প ঘনত্ব। তো বাষ্প ঘনত্ব থেকে আমাদের আণবিক সংকেত বের করা যায় কিভাবে, 2:, বাষ্প ঘনত্ব যদি আমরা দেই, 2:, বাষ্প ঘনত্ব যদি আমরা দেই, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি আণবিক ভর, ঠিক আছে। কোনো কিছুর আণবিক যে ভরটা আছে সেই ভরটা আমরা পেয়ে যাই, ঠিক আছে। 2:, আণবিক বাষ্প ঘনত্ব যেটা আছে সেটা যদি আমরা দিই, তাহলে আমরা আণবিক ভর পেয়ে যাবো, ঠিক আছে। তো এখানে দেখো আমরা এই যে সিএইচ এর ক্ষেত্রেই করছে। তো সিএইচ এর ক্ষেত্রে দেখো সিমিলার ভাবে 1:1, অর্থাৎ কি C1H1, এটা তুমি স্থূল সংকেত একটু আগে রেখছো, তুমি পেয়ে গেছো। এখন আণবিক সংকেতের বেলায় তোমাকে ধরা হয়, যেরকম ধরো এই যে H2O, এখানে যদি তুমি 6 দিয়ে দাও ব্র্যাকেটে, তাহলে কি তোমার C6H12O6 তুমি পেয়ে যাচ্ছ না? তো এখানে এনটা, এই 6টা হচ্ছে কি তোমার এন। তো আণবিক সংকেতের ক্ষেত্রে সব সময় স্থূল সংকেত যেটা থাকে ওইটার পাশে এন ধরা হয়, দিয়ে তোমাকে এখানে যে আণবিক ভরটা আসে সেটার সাথে তোমাকে আণবিক ভরটা আছে যেটা, সেখানের সাথে রিলেট করে তোমাকে কি বের করতে হয়, তোমাকে একটা এই এন এর ভ্যালুটা তোমাকে বের করতে হয়। কারণ কি দেখো এই যে C6H12O6, এখান থেকে তুমি যে ভরটা তুমি পাচ্ছ ওইটাই তো তোমার আণবিক ভর না? তো দেখো এখানে আণবিক ভর যেটা আছে, তুমি এই যে স্থূল সংকেতের জন্য আণবিক ভর কত পেলে, কার্বন আছে একটা, তাহলে কার্বনের জন্য কত পাচ্ছ 12, আর একটা হাইড্রোজেনের জন্য 1, তাহলে ইন টোটালে তুমি আণবিক ভর পাচ্ছ কত, 13। ইন টোটালে আণবিক ভর পাচ্ছ 13। তো তোমাকে কি 13 তোমাকে এন দিল, ইজ ইকুয়াল টু তোমাকে কত দিল, এর আণবিক ভরটা তোমাকে ধরো, আণবিক ভর এখানে যেরকম ডিরেক্ট দেওয়া আছে, এটা দেওয়া না থেকে তোমাকে ধরো দেওয়া আছে কত, তোমার 39 দেওয়া আছে, যে এটা হচ্ছে বাষ্প ঘনত্ব, ঠিক আছে। এই যৌগটার বাষ্প ঘনত্ব দেওয়া আছে কি তোমাকে 39। তাহলে আণবিক ভরটা তুমি কিভাবে বের করতে, আমরা জানি আণবিক ভর সমান সমান কি 2:, কি বাষ্প ঘনত্ব, 2:, বাষ্প ঘনত্ব। তো এটা যদি আমরা করে দিই তাহলে আমাদের কত আসছে, তাহলে আমরা 78 আমরা পেয়ে যাচ্ছি। তো এখানে তোমাকে কি বসাতে হবে, 78। তারপরে n ইজ ইকুয়াল টু কি তোমার 78 ডিভাইডেড বাই 13 যদি তুমি করো, তাহলে এখান থেকে আসতেছে 6। তাহলে তুমি এই যে CHN, অর্থাৎ এই যে CH যে ইন টোটালে n, এবার তুমি কি করবে, এই n এর জায়গায় তোমাকে কি বসাই দিতে হবে, এই যে n এর ভ্যালুটা আছে সেটা তোমাকে বসাই দিতে হবে, অর্থাৎ কি CH, আর এখানে কি বসাই দিতে হবে, 6 বসাই দিতে হবে। তাহলে তোমরা কি পেয়ে যাচ্ছ, C6H6, বা এটাকে তোমরা অনেক টাইমে বড় বলে তোমরা জানবে, এটাকে বলা হয় বেনজিন, ঠিক আছে। এটাকে বলা হয় বেনজিন বা এরকম জাতীয়, এটাকে তোমরা বড় ক্লাসে জানবে। আপাতত তোমরা এই যে আণবিক সংকেত যেটা, সেটাও তোমরা বের করা শিখে গেলে, ঠিক আছে। তো এই যে আণবিক সংকেত থেকে স্থূল সংকেত নির্ণয়, সেটা আমরা কি, আমরা স্থূল সংকেত থেকে আণবিক সংকেত নির্ণয় জানলাম। এখানে আসো আণবিক সংকেত থেকে স্থূল সংকেত নির্ণয়, ঠিক আছে। দেখো এই যে আণবিক সংকেত তোমাকে এখানে কি দেওয়া আছে, আণবিক সংকেত তোমাকে ধরো C6H6 দেওয়া আছে। তো তুমি এটাকে ইস্টু আকারে যদি তুমি করতে নাও, C:H যদি তুমি করতে নাও, তাহলে কি 6:, কি তোমার 6। তো এটা করলে তুমি কি পেয়ে যাচ্ছ, এটা কি কি 1:1ও তুমি করতে পারো না, যদি উভয় পক্ষে কি তুমি 6 দিয়ে ডিভাইড করে দাও 1:1। তো এখান থেকে তুমি কি পেয়ে যাচ্ছ, আবার সেই স্থূল সংকেতটা পাচ্ছ। তো এখানেই তোমাকে আণবিক সংকেত এবং স্থূল আণবিক সংকেত যেটা আছে ওখান থেকে স্থূল সংকেত নির্ণয় যেটা, সেটা তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো এভাবেই এটা আমাদের করতে হয়। আর রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ, এটা কি, ধরো তোমাকে একটা বিক্রিয়া দেওয়া থাকলো, ঠিক আছে, যে H2, আমরা কি জানি হাইড্রোজেন, হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে আমাদের কি তৈরি হয়, হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে তৈরি হয় কি আমাদের পানি। তো তুমি কিন্তু এখানে কি দিতে পারবে না, এখানে ইকুয়াল চিহ্ন দিতে পারবে না, কারণ কি দুইটা হাইড্রোজেন আর দুইটা অক্সিজেন মিলে কখনোই কি এই পানিটা তৈরি হয় না। তো তোমাকে এখানে
কেবল তখনই তুমি ইকুয়াল দিতে পারবে যখন তুমি সমতা করবে, বা তুমি বলতে পারবে যে হ্যাঁ এই পরিমাণ হাইড্রোজেন এবং এই পরিমাণ অক্সিজেন মিলে কেবলমাত্র আমার এই পরিমাণে পানি তৈরি করতে পারতেছে। তোমাকে এর জন্য যা করতে হবে যে H2 প্লাস O2 যদি তুমি দাও, এটার হিসাব করলে তোমার তৈরি হচ্ছে কি, তুমি যদি সমতা করো না অর্থাৎ সমান চিহ্ন দিতে চাও, তাহলে তুমি কি H2O তুমি দিচ্ছ। তো তোমাকে দেখো এখানে অক্সিজেন আছে কয়টা, অক্সিজেন আছে একটা, তাই না? তো তুমি যদি এটাকে হাফ দিয়ে গুণ করে দাও তাহলে কি হবে, এই টু আর এই টু কাটা গিয়ে তোমার অক্সিজেন থাকে কয়টা, একটা। তো তখন আমরা কি বলতে পারি যে দুইটা হাইড্রোজেন পরমাণু, আর এখান থেকে কি তখন অক্সিজেন আর অণু থাকছে না, তখন কি হয়ে যাচ্ছে, হাফ অক্সিজেন অণু বলতে পারো, বা এই টু টু কাটা গেলে তখন কি একটা অক্সিজেন পরমাণু হয়ে যাচ্ছে। তখন কি বলতে পারো, দুইটা হাইড্রোজেন অণু পরমাণু এবং একটা হাইড্রোজেন পরমাণু মিলে আমার তৈরি হচ্ছে কি পানি। তো এটাই হচ্ছে তোমার সমতাকরণের নিয়ম, অর্থাৎ তুমি এর আগে এই যে তোমার সম চিহ্ন দেওয়ার জন্য তুমি যে সংখ্যাটা গুণ করছো, সেটাই হচ্ছে কি তোমার সমতাকরণের বিষয়। ঠিক আছে, এখান থেকে তেমন একটা কোয়েশ্চেন আসে না, তো তোমাদের এটা তেমন একটা না জানলেও কোনো সমস্যা নেই, এখানে সবগুলো এটাই। তো এই অধ্যায়ের লাস্টের দিকে আরেকটা যেটা আছে তোমার, আরেকটা যে ম্যাথগুলো আছে সেটা হচ্ছে এই যে দেখো, এই যে তোমাদের এখান থেকে এই ম্যাথগুলো যেগুলো আছে এগুলো তোমাদের আসে যে তোমাদের এই যে 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সেটা দেখাও। তো আমরা যেটা জানি ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের যদি তুমি বিক্রিয়া করাও, ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের যদি তুমি বিক্রিয়া করাও, অক্সিজেনের জারণ সংখ্যা সেটা হচ্ছে -2, ঠিক আছে, আর আমাদের ম্যাগনেসিয়ামের হচ্ছে কি +2, ঠিক আছে, +2। তো তোমাদের এইখানে যেটা তৈরি করতে হয়, তোমাকে এখানে তৈরি হয় কি ম্যাগনেসিয়াম অক্সাইড, ঠিক আছে, ম্যাগনেসিয়াম অক্সাইড। তোমাকে এখানে অক্সিজেন আছে কয়টা, দুইটা, তো দুইটা অক্সিজেনও করা লাগবে, আর এখানে কি দুইটা, তাহলে কি তোমার ম্যাগনেসিয়ামও করা লাগবে। তো এখানে যদি তুমি 2 দাও তাহলে তোমার এখানে কত দেওয়া লাগছে, এখানেও 2 দেওয়া লাগছে, তাই না? তো তুমি এখানে করলে তখন তোমার ম্যাগনেসিয়াম অক্সাইডটা তৈরি হচ্ছে। তো ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভরটা হচ্ছে কত, ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর যেটা সেটা হচ্ছে কত, 24। যেহেতু এখানে দুইটা আছে, দুইটা ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে, তাহলে কি হবে 2 × 24 মানে কত, 48 গ্রাম ম্যাগনেসিয়াম আমার বিক্রিয়া করে কত, 16 × 2 মানে 32 গ্রাম কিসের সাথে, 32 গ্রাম অক্সিজেনের সাথে। তাহলে আমাকে কি বলছে, 5 গ্রাম ম্যাগনেসিয়াম কত সাথে বিক্রিয়া করবে সেটা বের করতে। তাহলে আমি কি করবো, 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে কত গ্রাম অক্সিজেনের সাথে, 32 গ্রাম অক্সিজেনের সাথে। তাহলে আমাদের 5 গ্রাম যে ম্যাগনেসিয়াম আছে তা বিক্রিয়া করবে কতর সাথে, 32 × 5 / 48 করে দিলে কি আমরা পেয়ে যাচ্ছি এই যে 3.33 গ্রাম। এটাই হচ্ছে কি তোমাদের এই পরিমাণটা এই সমতা কারণ দিয়ে তোমাদের আসতে পারে, ঠিক আছে, এই যে এরকম টাইপসের ম্যাথ যেগুলো আছে সেগুলো তোমাদের আসতে পারে। তো এটাই, এখানে এইটুকু পরিমাণেই ছিল। এখানে আরেকটা এই যে লাস্টের যে টপিকটা, এই টপিকটাও তোমাদের খ নাম্বারের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। খ নাম্বারে লিমিটিং বিক্রিয়ক কি এটা আসে, আর ঘ নাম্বারে আসে যে তোমাকে লিমিটিং বিক্রিয়ক কোনটা সেটা নির্ণয় করতে বলা হয়, ঠিক আছে, লিমিটিং বিক্রিয়ক কোনটা সেটা নির্ণয় করতে বলা হয়। তো লিমিটিং বিক্রিয়ক হচ্ছে, ধরো তুমি হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে তোমার তৈরি হয় পানি, তুমি এটা জানো। এখন তোমার হাইড্রোজেন লাগতেছে কতটুকু, 2 গ্রাম, আর অক্সিজেন লাগতেছে কত তোমার, H2 আর O2 লাগতেছে কত তোমার 16 গ্রাম, মিলেই তোমার তৈরি হয়ে যাচ্ছে কি 18 গ্রাম পানি, তাই না? বাট তোমাকে এখানে দেখা যাচ্ছে যে 16 গ্রাম পানি না দিয়ে তোমাকে দিচ্ছে কত গ্রাম, তোমাকে এখানে 14 গ্রাম পানি দেওয়া আছে, বাট তোমার হাইড্রোজেন দেওয়া আছে কত, 2 গ্রাম। তো 2 গ্রাম হাইড্রোজেন তো আর 14 গ্রাম অক্সিজেনের সাথে সম্পূর্ণরূপে বিক্রিয়া করবে না। তো এখানে কি হাইড্রোজেনটা লাস্টে একটুখানি বেঁচে যাবে না, ধরো 0.4 গ্রাম কি অক্সিজেন আমার বেঁচে, হাইড্রোজেন আমার বেঁচে গেল, বাট অক্সিজেনটা কি সম্পূর্ণরূপে আগেই শেষ হয়ে গেল না, পরিমাণের যতটুকু দরকার তার তুলনায় কম আছে। তো যেটা তোমার বিক্রিয়ার ক্ষেত্রে পরিমাণ যতটুকু প্রয়োজন তার থেকে যদি কম থাকে তখন সেটাকে কি বলা হয়, লিমিটিং বিক্রিয়ক বলা হয়, ঠিক আছে। তো লিমিটিং বিক্রিয়কে তোমাকে কিছু ম্যাথ আসে, যেরকম 4টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর সাথে 4টি অক্সিজেন মিশ্রিত করা হলে এখানে কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে। দেখো ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর সাথে 4টি অক্সিজেন অণু, তো ম্যাগনেসিয়াম আমার আছে কয়টা, 4টা ম্যাগনেসিয়াম, আর অণু আছে কয়টা আমার 4টা অক্সিজেন অণু। তো আমরা এর আগে কি ছিলাম যে 2টা ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে আমার কি একটা অক্সিজেনের সাথে, তাই না, 2টা ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে একটা অক্সিজেনের সাথে। তো
তো আমরা যদি এটার হিসাব করি তাহলে আমরা এখানে কি পেয়েছিলাম, 48 গ্রাম যেটা আছে, 48 গ্রাম বিক্রিয়া করে কি আমাদের 32 গ্রামের সাথে। তো আমরা এই 4টা ম্যাগনেসিয়ামের জন্য আমরা পেয়ে যাব যে 96 গ্রাম, 96 গ্রাম বিক্রিয়া করবে আমাদের কত গ্রামের সাথে, সেটা যদি আমরা বের করে ফেলি, যে এখানে আমাদের 96 গ্রাম, যে 48 গ্রাম বিক্রিয়া করে 32 গ্রামের সাথে, 1 গ্রাম বিক্রিয়া করে এতর সাথে, 96 গ্রাম বিক্রিয়া করে আমাদের কত সাথে, 32 ইন্টু 96 ডিভাইডেড বাই 48 যদি আমরা করি, এখান থেকে আমরা একটা হিসাব পাবো। ঠিক আছে, এখান থেকে একটা হিসাব পাবো। সেই হিসাবটা যদি দেখি আমরা, এই 4টা অক্সিজেন অণু অর্থাৎ কি 4 ইন্টু 32 এখান থেকে যদি বেশি হয়, এখান থেকে যদি বেশি হয় অর্থাৎ কি আমাদের এখানে ধরো এখানে আসলো তোমার 100, 100 এখানে আসবে 120, 128, ঠিক আছে, 128 আসলো। তো তোমাকে এখানে যদি 121 আসে তাহলে তুমি কি বলবে যে আমার যতটুকু অক্সিজেন দরকার ঠিক ততটুকু পরিমাণে অক্সিজেন নেই, তাহলে আমরা কি বলবো যে এখানে লিমিটিং বিক্রিয়ক কোনটা, লিমিটিং বিক্রিয়কটা হচ্ছে অক্সিজেন। বাট যদি এখানে দেখা যায় যে যতটুকু পরিমাণে আমাদের অক্সিজেন দরকার ঠিক ততটুকু পরিমাণে, ধরো 128-এর পরিবর্তে তুমি যদি 130 পেলে, তাহলে তোমার কি এখানে ঘাটতি আছে কিসের, ম্যাগনেসিয়ামের, তখন তুমি বলবে কি এখানে ম্যাগনেসিয়ামটা কম পরিমাণে আছে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়কের যে ম্যাথটা, সেই ম্যাথটা, যে লিমিটিং বিক্রিয়কের ম্যাথ কীভাবে করতে হয় সেই জিনিসটা। তো এই লিমিটিং বিক্রিয়ক থেকে এই যে এই টাইপসের ম্যাথগুলো আসলে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের সাথে কত গ্রাম ক্লোরিন মিশ্রিত হলো সেটা। তো আমরা এখানে কি জানি, H2 প্লাস Cl2 মিলে আমাদের কি তৈরি হয়, যদি সমতা করতে হবে এখানে তো হবে কি 2HCl। তো আমাদের এখানে কত গ্রামের সাথে, 2 গ্রাম হাইড্রোজেনের সাথে আমাদের বিক্রিয়া করো কতটুকু, এটা আমরা বের করলাম। বের করে যদি আমরা ঐকিক নিয়মটা করি তাহলে আমাদের দেখা যাচ্ছে 177.5 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করার কথা, বাট এখানে আছে কি 75 গ্রাম ক্লোরিন। তাহলে কি ক্লোরিনটা আগে শেষ হয়ে যাচ্ছে, তাই ক্লোরিনটা আমাদের কি এখানে লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে, তো লিমিটিং বিক্রিয়কের ম্যাথটাও আশা করি তোমরা বুঝতে পারলে। তো এখানে এটাই। এরপরে আসো উৎপাদের শতকরা পরিমাণ যেটা আছে, উৎপাদের শতকরা পরিমাণ এটা নির্ণয়টা আসে যেরকম দেখো যে 2 গ্রাম, এটা অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট, তোমাদের এছাড়া ইম্পর্টেন্ট না, এটা অবজেক্টিভের জন্য, যে 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এতটুকু পরিমাণ ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে উৎপাদের শতকরা পরিমাণ হিসাব করতে। দেখো এখানে তোমাকে দেয়া আছে, তো তোমাকে এখানে কি করতে হবে, প্রথমে 2 গ্রাম ম্যাগনেসিয়াম প্রয়োজনীয় পরিমাণ। তার আমরা কি জানি ম্যাগনেসিয়ামের আমরা যে বিক্রিয়াটা দেখছিলাম এখানে 48 গ্রাম বিক্রিয়া করে 32 গ্রামের সাথে, অর্থাৎ 2 গ্রাম কত সাথে বিক্রিয়া করে সেটা আমরা পেলাম। ধরো 2 গ্রাম বিক্রিয়া করে তোমার কত সাথে, 3.33 এর সাথে। ঠিক আছে, 3.33 গ্রাম তৈরি করার কথা 2 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে। তো তোমাকে এখানে যেটা বের করতে হবে যে 3.25 ডিভাইডেড বাই 3.33 ইন্টু যদি তুমি 100 করে দাও তাহলে কি তুমি এখানে একটা পার্সেন্টেজ পেয়ে যাচ্ছ। তো সেই পার্সেন্টেজটা কি হবে, এখান থেকে ধরো তুমি পেয়ে গেলে কত, 97.8%, অর্থাৎ তোমার 100% যতটুকু তৈরি হওয়ার কথা, 3.33 গ্রাম তৈরি হওয়ার কথা, বাট তোমার তৈরি হয়েছে কি 3.25 গ্রাম, কম হয় তোমার পার্সেন্টেজটা কি 100% উৎপাদে তোমার পরিণত হয় নাই। তো এটাই কি তোমার এখানে উৎপাদের যে শতকরা পরিমাণটা আছে সেটা নির্ণয়ের ম্যাথটা যেটা এভাবে করতে হয়। ঠিক আছে, এই চ্যাপ্টারে আর কিছু নেই, এই চ্যাপ্টারে এইটুকু পরিমাণেই ছিল। তো এই চ্যাপ্টারের তোমাদের ইম্পর্টেন্ট যদি একটা সাজেশন তোমাদের যদি ক্রিয়েট করে দিই, তো সাজেশনটার মধ্যে তোমরা কি বলতে পারো যে তোমাদের মোলার দ্রবণের যে ম্যাথটা আছে, মোলার দ্রবণের যে ম্যাথ, এটা তোমাদের এই মোলার দ্রবণের ম্যাথটা তোমাদের আসে 3 নম্বরের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর আসে শতকরা সংযুক্তি যেটা আছে, শতকরা সংযুক্তির ম্যাথ যেটা আছে, এই শতকরা সংযুক্তির ম্যাথ তোমাদের 3 নম্বরে। তারপর স্থূল সংকেত যেটা আছে, স্থূল সংকেত এটাও তোমাদের আসে কি 3 মার্কসের জন্য। আণবিক সংকেত যেটা আছে, আণবিক সংকেতটা আসে তোমাদের 4 মার্কসের জন্য। 4 মার্কসে দেখবে এই জিনিসটা তোমাদের থাকে, এটা 4 মার্কসের জন্য। বা এটার সাথে তোমাদের কি এখান থেকে তোমাদের লিমিটিং বিক্রিয়ক নির্ণয়টাও তোমাদের আসে। ঠিক আছে, লিমিটিং বিক্রিয়কটাও তোমাদের এসে পড়ে এখানে এইটুকু পার্টটা। আর এছাড়া আমাদের 2 মার্কসের জন্য যেগুলো আসে এগুলো আমরা আগে আলোচনা করে দিয়েছি, 1 মার্কসের যে কোশ্চেনগুলো আসে সেগুলো আলোচনা করে দিয়েছি। ঠিক আছে, তো আজকের ক্লাসটা ছিল কি আমাদের এতটুকুই। তো আশা করি এই চ্যাপ্টারটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো।